ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। ডিসেম্বরের শহরে চেনা বন্ধু, চেনা নিকোটিন। ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পড়ছিল। ডিসেম্বরের শহর মানেই আনন্দ, আবেগ, উচ্ছ্বাস আর তার সঙ্গে উৎসব। ডিসেম্বরের শহর কলকাতা সেজে ওঠে নতুন এক অনাবিল আনন্দে। ডিসেম্বর মানেই নতুন কিছুকে পাওয়া, নতুন কিছুকে নতুনভাবে গড়ে তোলা, আগামী রেজলিউশন নেওয়ার একটা পর্ব। ডিসেম্বর মানেই ক্রিসমাস, ডিসেম্বর মানেই উৎসব। এই ডিসেম্বরেই সেজে ওঠে বউ ব্যারাকস, কলকাতার অ্যাংলোপাড়া। এখানে যেমন রয়েছে বছরের পর বছর ধরে নস্টালজিয়া, তেমন রয়েছে কেক, ওয়াইন এবং মিষ্টি গিটারের সুর। শীতের কলকাতা এক অন্য মাত্রা যোগ করে বাঙালির মনে। প্রেম, আড্ডা থেকে সেলিব্রেশন, এই শীতেই বাঙালিকে যেন চাগিয়ে তোলে। কারণ এই শহর শুধুমাত্র কর্মব্যস্ততাকে নিয়ে চলতে চায় না। কয়েকশো বছরের এই শহরটা বুড়ো হলেও এর পরতে পরতে লেগে রয়েছে রং। এই যেমন কলকাতার ঠিক মধ্যিখানে থাকা বিরল রঙিন কসমোপলিটন মহল্লা বউ ব্যারাকস, কালো মেম সাহেব থেকে চীনা, দক্ষিণী থেকে বাঙালির এমন সহাবস্থান সচরাচর দেখা যায় না গোটা দেশে। লাল ইটের বাড়িগুলোয় কম বেশি 130-32টা পরিবারের বাস। এক কামরা, দু কামরা বা তিন কামরার ছোট ছোট ফ্ল্যাট। পিছন দিকে ভাঙাচোরা সার্ভেন্টস কোয়ার্টারে কয়েক ঘর সাফাই কর্মীর বাস। কলকাতার কালো সাহেব মেমরা অনেকেই পরিবারের ডাল ভেঙে বিদেশে গিয়ে থিতু হয়েছেন, তবুও সেখানে গোষ্ঠী বেড়েছে, বই কমেনি। আর শুধু অ্যাংলো ইন্ডিয়ানরাই নন, এই চিলতে মহল্লায় এখনো গায়ে গা লাগিয়ে রয়েছে এক মিনি ভারতবর্ষ। বউবাজার থানার ঠিক পেছনে যে পাঁচিল ঘেরা চিলতে খেলার মাঠ, তার মুখোমুখি সেই আয়তক্ষেত্রাকার চত্বর, নাম বউ ব্যারাক। অঞ্জন দত্তের বউ ব্যারাক ফর এভার ছবিটা দেখে কারো কারো মনে হয়েছিল এক ধরনের উদ্দাম উশৃঙ্খল জীবনযাপনেরই নাম বউ ব্যারাকস। এপাড়ার বাসিন্দাদের যদিও অনেকেরই পছন্দ হয়নি সেই ছবিটি, তবে রঙের প্রাচুর্যে সেলুলয়েডের কাহিনীকেও হার মানাতে পারে এপাড়া। ক্রিসমাসে বুড়ো বুড়িদের হাউজি দুপুর, বয়স নির্বিশেষে সকলের বল নাচের সন্ধে, বছর শেষের জম্পেশ ডিনারের পার্বণ। মূলত ব্রিটিশ রাজের কার্যকলাপের ফলেই গড়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ান সমাজ, যেখানে বাবা ইউরোপীয়, মা ভারতীয়। দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে হানাহানির সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা সেখানকার রাজাদের প্রস্তাব দিতেন অস্ত্র প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনা শেখানোর। সেই সব রাজাদের অনুমতিক্রমেই রাজ্যে হাজির হতো ব্রিটেন থেকে জাহাজে করে এদেশে আসা সৈন্যদল। আপাত দৃষ্টিতে যাদের কাজ ছিল স্থানীয় সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া। এসব যদিও প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের কথা। এই ব্রিটিশ সৈন্যদের বলা হতো ইয়েলো বয়েজ, কারণ তাদের গলায় থাকতো হলুদ স্কার্ফ। কখনো কখনো টমি সোলজার নামেও ডাকা হতো তাদের। এইসব টমি কলকাতা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। স্থানীয় মহিলাদের বিয়ে করে ঘর সংসারও পাতে এবং তাদের সন্তানরাই হয়ে যায় দেশের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান। ব্রিটিশরা অত্যন্ত ধূর্ত জাত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকরা রানী ভিক্টোরিয়াকে বোঝান ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে বিয়ে শাদী হলে তা পরবর্তীকালে ব্রিটিশদেরই সুবিধে করে দেবে। তারা রানীকে বোঝায় যে এই ধরনের বিয়ের ফলে যেসব অ্যাংলো ইন্ডিয়ান সন্তান জন্মাবে তারাই ভবিষ্যতে ব্রিটিশ সাম্রাজ্যে সব কাজ সামলাবে এবং ভারতীয়দের দিকটাও ব্রিটিশদের চেয়ে ভালো বুঝবে, কারণ তাদের মায়েরা ভারতীয়। সময়ের সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উৎসাহে উন্নতি করতে শুরু করেন অ্যাংলো ইন্ডিয়ানরা এবং সফলও হন বিভিন্ন ক্ষেত্রে। দেশের রেল ব্যবস্থার স্থাপনা এবং পরিচালনার ক্ষেত্রেও অন্যতম অবদান এই অ্যাংলো ইন্ডিয়ানদেরই। কিন্তু তাদের এই উল্কা গতিতে উত্থানে খুশি হতে পারেননি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সকলে। অনেকেরই মত ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে কোম্পানির আধিকারিকরা তাদের ওপরে বসে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান মহিলাদের ওপর গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করে বউ ব্যারাকস। যদিও শুধুমাত্র সৈন্যদের ছাউনি হিসেবে সৃষ্টি হয়েছিল বউ ব্যারাকস, স্থানীয় ভারতীয় এবং অ্যাংলো ইন্ডিয়ান তরুণীদের সঙ্গে অনেকটাই সময় কাটাতেন সৈনিকরা, যার ফলে ব্যারাকে বাড়তে শুরু করে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সংখ্যা। সৈন্যদের এক বা দুই কামরার ঘর পরিণত হতে থাকে আরো বড় বাড়িতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে থেকেই
এবং যুদ্ধ চলাকালীন তো বটেই, এই মিশ্রণের মধ্যে যোগ হয় মার্কিন এবং অন্যান্য মিত্রশক্তির সৈন্যবাহিনী। দেশভাগের রক্তাক্ত অধ্যায় এবং স্বাধীনতার সময় অনিশ্চয়তার আবহে ক্রমশ উৎকণ্ঠিত হয়ে উঠতে থাকেন অ্যাংলো ইন্ডিয়ানরা। যাদের আর্থিক ক্ষমতা ছিল তারা কাতারে কাতারে পাড়ি দেন ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশিষ্ট মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অ্যাংলো ইন্ডিয়ানরা দ্বিধাগ্রস্তভাবেই চেষ্টা করতে থাকেন সদ্য স্বাধীন হওয়া দেশের নাগরিক হিসেবে নিজেদের জায়গা করে নেওয়ার। ওদের মনে ভয় ছিল যে ভারতীয়রা ওদের দেখবেন ব্রিটিশের প্রতিনিধি হিসেবে, কিন্তু এই শহর তাদের যেভাবে গ্রহণ করে তাতে অচিরেই ভুল ভাঙে। তবে বহু যুগ কেটে গেছে, পরিবর্তন হয়েছে তাদের জীবনেও। এই এলাকার তরুণ প্রজন্ম এখন আর আগের মতো অ্যাংলোদের লিগেসি বহন করতে চায় না, তারা গোটা বিশ্বকে এক্সপ্লোর করতে চায়। তাই পড়াশুনো থেকে চাকরির তাগিদে ইতিমধ্যেই পাড়ি দিয়েছে ভিন রাজ্য থেকে ভিন দেশে। সময় হলে কোনো কোনো বছর হয়তো আসে বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে মিলিত হতে। তাই বছরের বেশিরভাগ সময়টা এই মহল্লার বুড়ো বুড়িরা মন খারাপ করে অপেক্ষা করেন বাকিদের জন্য। And what is the present condition of Bo Barracks over here? At the moment, Bo Barracks has become heritage, and all Anglo-Indians are living here. Families, there are still a lot of Anglo-Indian families, and this is the last of the Anglo-Indian colony in Kolkata. As we know, this has been a historical place for long years, but these days many people from here they are going out for their job, in search of job and all. So how you people are getting accustomed to that? Our kids are going out not only for jobs, they're going out for higher education. So on that purpose, they're getting jobs and staying. But after every 2 years, 3 years, depending on this thing, they do return back to their own hometown. But do you think this is somewhere the culture, somewhere those histories and all that has to be inherited by the young staffs, but they cannot inherit that particular culture for a longer period of time? Those who are gone out are not able to inherit that culture and this thing, but those who are here, there are still a lot of youngsters that are here, and still a lot of youngsters to grow up. So they will inherit the culture that has to go on in Bo Barracks, and the program and everything will be carried on by the next new generation to come up, hopefully. ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের গড়া বাড়িগুলো থাকবে কি থাকবে না একদা প্রশ্ন উঠেছিল। শেষমেশ ভাঙার বোকামি করেননি পুরো কর্তৃপক্ষ। তবে বাড়িগুলো থাকলেও এখন কোনো সংস্কারের বালাই নেই, বাসিন্দাদের থেকে কেউ ভাড়া নেয় না, সরকারি তরফে রক্ষণাবেক্ষণও তেমন হয় না। তবু বো ব্যারাক টিকে আছে কলকাতার ক্রমশ ক্ষীয়মান অ্যাংলো ইন্ডিয়ান সমাজের দলিল হিসেবে। এমন কসমোপলিটন মহল্লাও কলকাতায় আছে কিনা সন্দেহ। এখানে বড়দিন পালিত হয় 9 দিন ধরে, নাচ গান থেকে হোমমেড কেক ওয়াইনের সমাহার থাকে, তৈরি হয় আরো অনেক খাবার। শহরের বহু মানুষ আসেন এখানে কেক বা ওয়াইন সংগ্রহ করতে। এখন যদিও শুধু অ্যাংলোরাই এখানে থাকেন না, চীনারাও আধিপত্য জমিয়েছেন, ফলে খাবারেও এসেছে ফিউশন। তবে এই লালবাড়ির পাড়ায় আজকের তরুণ প্রজন্মের কলকাতা ছাড়ার হিড়িকেও এত রং মোটেও ফিকে হয়নি। এ পাড়ায় মা মেরি, যিশুর মূর্তি সাজানো চোখ জুড়োনো গ্রোটোয় ফি রোববার কম ভিড় হয় না। আর বিকেলে ভিড় জমে পাড়ার মেয়েদের রান্না করা পর্ক বা ফিশ বল স্যুপের লোভে। কোনো চীনে আন্টির কাছে এসব রান্না শিখে প্রায়ই এটা সেটা রাঁধেন এলাকার বাসিন্দা ডিয়ন। পাকা হাতে ব্যবসাও সামলান দাপটে। আর ইংরেজি, হিন্দি, বাংলা, চীনা, তামিলের টুকরো মেশা আড্ডায় উঠতে থাকে অতীতের সুগন্ধি ধুলো। গা ঘেঁষার রবার্ট স্ট্রিটের বৌদ্ধ মন্দিরের ঘণ্টার ধ্বনি বা সান্ধ্য আজানো আকছার মিশে যায় এ সময়। যদিও এবছর সেখানে যাওয়া স্তক অদ্ভুত এক নিস্তব্ধতা ফিল করা গেল। কেউ কারো সঙ্গে ভালোভাবে কথা বলছেন না, যতটা সম্ভব ঘরের ভিতর থাকার একটা চেষ্টা, ক্যামেরা দেখে কার্যত পালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের প্রবল আপত্তির কারণে আমরাও তাদের ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করিনি। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, একদিকে এসআইআর, অন্যদিকে সিএ এর একটা কাঁটা তাদের তাড়া করে বেড়াচ্ছে। তাই আশঙ্কা, ভয়, সেই সঙ্গে মন খারাপ নিয়েই দিন কাটাচ্ছে কলকাতার অ্যাংলো পাড়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিও ক্লিক করুন।
ভালো থাকুন।